আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছো। তো আমরা চলে আসলাম আমাদের পার্ট 2 তে, যেখানে আমরা কথা বলবো সরল সন্ধিত স্পন্দন গতি বা পর্যাবৃত্ত গতি এই লেকচারটাকে নিয়ে। তাহলে চলো কথাবার্তা না বলে আমরা শুরু করি আমাদের আজকের লেকচার। শুরুতেই বলছে একটা সরল সন্ধিত স্পন্দনরত কণার বিস্তার দেওয়া আছে 5 সেন্টিমিটার। টি সমান সমান 0 সময়ের অবস্থান সাম্যাবস্থান থেকে 2.5 সেন্টিমিটার ডানে হলে কণাটির আদি দশা নির্ণয় করো। দেখো, এটা মনে করে একটা অক্ষ, এটা হচ্ছে কোনো একটা কণার সাম্যাবস্থান, যেটাকে আমরা x সমান সমান 0 দিয়ে লিখতে পারি। তো এটা হচ্ছে ওর বিস্তারের অবস্থান, যেটাকে আমরা x সমান সমান প্লাস a দিয়ে লিখি। এটা হচ্ছে বাম দিকের বিস্তার, যেটাকে আমরা x সমান সমান মাইনাস a দিয়ে লিখি। সো আমাদের কণাটা এই জায়গার ভিতরে ডানে বামে কাঁপতেছে বা দুলতেছে বা স্পন্দিত হচ্ছে। সো কণাটা কোথায় আছে? টি সমান সমান 0 সেকেন্ড সময় সে সাম্যাবস্থান থেকে ডানে আছে। কতটুকু ডানে আছে? প্লাস 2.5 সেন্টিমিটার ডানে আছে। তাহলে টি সমান সমান 0 সময় আমাদের অবস্থানটা হচ্ছে এইখানে। এখন আমাকে জিজ্ঞেস করছে আদি দশা কত। দেখো আমাদের সমীকরণ কি বলে সরল সন্ধিত স্পন্দন গতির? এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এটাই হচ্ছে সমীকরণ। ফাই হচ্ছে এখানে আদি দশা। তাহলে দেখো টি এর মান 0 বসায় দিলে আমরা কত পাই? এ সাইন টি এর মান 0 হলে এখানে চলে আসবে শুধু ফাই। তাহলে এক্স এর মানটা কত ভাই? এখানে প্লাস 2.5 সেন্টিমিটার। বিস্তারটা কত কোশ্চেনে বলে দিছে? বিস্তারটা 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার সাইন ফাই। তাহলে এখান থেকে ভাই ফাই এর কিন্তু তুমি ভ্যালু পেয়ে যাবা, সেটা কত? সাইন ইনভার্স হাফ। বাট এই সাইন ইনভার্স হাফের দুইটা ভ্যালু অ্যাভেলেবল, একটা হচ্ছে ভাই 30 ডিগ্রি আর একটা হচ্ছে ভাই 150 ডিগ্রি। এখন একই সাথে একটা কোণার আদি দশা তো দুইটা হইতে পারে না, 30 150। তো এটার ক্ষেত্রে তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে এই দুটাই কিন্তু পারফেক্ট ভ্যালু, বাট মাথায় রাখতে হবে আদি দশা একই সাথে দুইটা হইতে পারে না। হয় 30 হবে বা 150 হবে, বাট কোনটা হবে 30 নাকি 150 বের করার জন্য কিন্তু পর্যাপ্ত ডাটা এখানে নাই। বের তুমি করতে পারতা যদি তোমাকে এই কণাটার বেগের ডিরেকশন বলা থাকে। দেখো কণাটা চাইলে ওর বেগের ডিরেকশনটা ডান দিকে হইতে পারে। যদি কণাটার বেগের ডিরেকশন এখানে পজিটিভ আসতো, কি পজিটিভ? বেগটা যদি পজিটিভ আসতো তাহলে আমরা বলতে পারতাম এই ক্ষেত্রে কণাটার আদি দশা দেখানো যায় 30 ডিগ্রি। বাট যদি বেগের ডিরেকশনটা উল্টা হইতো, এখানে বাম দিকে হইতো বেগের ডিরেকশনটা, দেখো যখন সামনের দিকে যাচ্ছে ডানে যাচ্ছে তখন ওর বেগের ডিরেকশন ডান দিকে। আবার ও যখন এখান থেকে বাম দিকে ব্যাক করতে থাকবে তখন কিন্তু আর বেগের ডিরেকশনটা বাম দিকে। সো বেগের ডিরেকশনটা যদি ভাই আমাদের বাম দিকে হইতো, দ্যাট ইজ নেগেটিভ ডিরেকশন হইতো, তখন কিন্তু ভাই দশাটা 150 ডিগ্রি দেখানো যাইতো। সো তখন কিন্তু আমরা বলতে পারতাম যে না এটা এক্সাক্ট 30, এটা এক্সাক্ট 150। এখন কিন্তু ভাই এখান থেকে আমরা বলতে পারতেছি না। সো এই দুইটাকে তোমার আনসার হিসেবে নিতে হবে। ওকে, তাইলে আমরা এই প্রবলেমটা দেখে ফেললাম। এখন তোমাদের সিমিলার একটা প্রবলেম দেখাবো, যেখানে আবার বোঝা যায় যে বেগের ডিরেকশনটা কোন দিকে। দেখো এইটা একটা গ্রাফের মাধ্যমে আমরা দিয়ে দিছি। এটা একটা সাইনোসয়েডাল গ্রাফ বা সাইন গ্রাফ। তো এইখানে দেখো এই গ্রাফ থেকে বোঝা যাচ্ছে এটা একটা সরল সন্ধিত স্পন্দন সম্পন্নকারী কণাটার আদি দশা বের করতে হবে। এসএইচএম মানে সিম্পল হারমোনিক মোশন, সরল সন্ধিত স্পন্দন গতি। দেখো এইখানে আমাদের যে বিষয়টা আছে এটা হচ্ছে আমাদের অক্ষ, এটা হচ্ছে আমাদের মেইন অক্ষ টি। হ্যাঁ, তো এই অক্ষে আমাদের টি সমান সমান 0 পয়েন্ট হচ্ছে এইখানে। তো টি সমান সমান 0-তে আমাদের কণাটার অবস্থান কোথায়? এই যে এইখানে -2 পজিশনে। সো টি সমান সমান 0-তে ওর অবস্থানটা হচ্ছে x সমান সমান -2, এককটা হচ্ছে সেন্টিমিটার, -2 সেন্টিমিটারে। এখন এই কণাটার বিস্তার কত? খেয়াল করো, কণাটা যাত্রা শুরু করছে এইখানে, এই হয়ে এই হয়ে এই হয়ে এইখানে আসছে। তাহলে এইখানে কিন্তু মাঝখান থেকে ওর উপরের দিকে সর্বোচ্চ কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে এইটা। তাহলে এই দৈর্ঘ্যটা কত ভাইয়া? 6। তাহলে বিস্তার হবে ভাইয়া 6। তাহলে এইখানে আমাদের আদি দশা বের করতে হবে। তাহলে আদি দশা আমাদের আগের মতো x সমান সমান a sin ওমেগা টি প্লাস ফাই। টি এর মান 0 হইলে x এর মান কত আমরা দেখছি, সেটা -2। a এর মান কত? সেটা ভাইয়া 6 সাইন টি এর মান 0 সাথে একটা ফাই। তাহলে এইটা চলে আসলো ভাইয়া ফাই সমান সমান সাইন ইনভার্স -1/3। তাহলে এইখানে কিন্তু আমাদের দুইটা ভ্যালু আসবে। দুইটা ভ্যালু কি কি একটু দেখি। সাইনের ভ্যালু কোন কোন চতুর্ভাগে নেগেটিভ হয়? একটা হচ্ছে ভাই আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ হয় আর থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হয়। তাহলে একটা ভ্যালু আসবে ভাইয়া 340.53 ডিগ্রি। আরেকটা ভ্যালু কত আসবে ভাইয়া?
আরেকটা ভ্যালু আসবে ভাই 199.47 হ্যাঁ, তো দুইটা ভ্যালু আসবে। এখন তোমাকে ডিসাইড করতে হবে দুইটা ভ্যালুর মধ্যে কোনটা হবে। দেখো এখানে কিন্তু বোঝার উপায় আছে, আমি তোমাকে বলছিলাম বেগের ডিরেকশন সম্পর্কে যদি আইডিয়া পাও তাহলে বোঝা যাবে যে অ্যাঙ্গেলটা কোনটা হবে, আদি দশাটা কোনটা হবে। দেখো এইখানে টি সমান সমান 0 পয়েন্টে ওর বেগের ডিরেকশনটা কোন দিকে, এটা একটা এক্স ভার্সেস টি গ্রাফ। সো এক্স ভার্সেস টি গ্রাফের কোনো একটা পয়েন্টে তুমি যদি একটা স্পর্শক অঙ্কন করো, সেই স্পর্শকের যে ঢাল সেটা আসলে বেগ নির্দেশ করে। সো স্পর্শকের যে ঢাল সেটাই আমাদের বেগ। দ্যাট ইজ কি, স্পর্শকের ঢালটা এখানে কত হবে, ডিএক্স বাই ডিটি। ওকে, তাহলে দেখো এই ঢালটা দেখেই বোঝা যাচ্ছে নিচের দিকে নামতেছে। সো অবশ্যই এইখানে ঢালের ভ্যালুটা কি হবে, নেগেটিভ আসবে, নিচের দিকে নামতেছে। ঢালের ভ্যালুটা নেগেটিভ আসার অর্থ এখানে ভি এর মানটা কি আসতেছে, নেগেটিভ আসবে। তার মানে টি সমান সমান 0 সেকেন্ড সময় ভিটা কি হবে, নেগেটিভ হবে। এখন আমরা বেগের ইকুয়েশনটা একটু চিন্তা করি। বেগের ইকুয়েশনটা ছিল কি, ওমেগা এ কস ওমেগা টি প্লাস ফাই, তাই না? তাহলে এইখানে একটু দেখো টি সমান সমান 0 সেকেন্ড সময় ভি কত আসবে, ওমেগা এ কস ফাই। তুমি সিম্পলি চিন্তা করো এইখানে আমাদের বেগটা পজিটিভ নাকি নেগেটিভ কার উপর ডিপেন্ড করবে, কস ফাই এর উপর। ফাই এর দুইটা ভ্যালু আছে, একটা আছে ভাইয়া ফোর্থ কোয়াড্রেন্টের ভ্যালু বা চতুর্থ চতুর্ভাগের ভ্যালু, আরেকটা আছে ভাইয়া থার্ড কোয়াড্রেন্টের ভ্যালু। এখন আমাকে বলো ফাই এর এই দুইটা ভ্যালু, একটা হচ্ছে চতুর্থ কোয়াড্রেন্ট আর একটা থার্ড কোয়াড্রেন্ট, কোন ভ্যালুর জন্য কস ফাই এর মানটা পজিটিভ আসবে আর কোন ভ্যালুর জন্য নেগেটিভ আসবে? কমন সেন্স, ফাই এর ভ্যালুটা যখন আমার থার্ড কোয়াড্রেন্টে আছে, দ্যাট ইজ 199.4 সাথে আছে, তখন এইখানে cos phi এর ভ্যালুটা কি হবে, নেগেটিভ হবে। তখন কিন্তু cos phi নেগেটিভ হলে ভিটা নেগেটিভ হবে। আর উল্টাটা যদি বলি যে phi এর মানটা যখন ফোর্থ কোয়াড্রেন্টে হবে 340.53 ডিগ্রি হবে, তখন কিন্তু ভাই এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, cos phi এর মানটা তখন পজিটিভ হবে এবং ফলশ্রুতিতে বেগের মানটাও কিন্তু তখন পজিটিভ হবে। এখন এইখানে কোনটা হবে, এখানে তোমরা দেখতেই পাইছো, আমি দেখাইছি তোমাদেরকে যে বেগের মানটা কিন্তু ভাই এখানে নেগেটিভ। তাহলে কোন ভ্যালুটা আমাকে নিতে হবে এইখানে কিন্তু ভাই আমাদেরকে এই যে এই ভ্যালুটা, অর্থাৎ 199.47 ডিগ্রি যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু নিতে হবে। তাহলে আমরা যে মিল করে এই প্রবলেমটা তোমাদেরকে কিন্তু সলভ করে দিলাম। এখন আমরা সেই প্রবলেমটা একটু দেখি, খুব সুন্দর একটা প্রবলেম। এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে বেগের ভ্যালুগুলোর সাথে সাইন জুড়ে দেওয়া হয়েছে, ত্বরণের ভ্যালুর আগে সাইন জুড়ে দেওয়া হয়েছে। তোমাদের মাথায় রাখতে হবে এইভাবে যখন সাইন সহকারে আমাদের ডাটাগুলা বা ভ্যারিয়েবলগুলো দেওয়া থাকবে, তখন কিন্তু আমাদের যে ইকুয়েশনগুলো আছে সেই ইকুয়েশনগুলোতে সাইন ইউজ করতে হবে। যেমন তোমরা বেগের দুইটা ইকুয়েশন শিখছো, একটা ইকুয়েশন দিয়ে কিন্তু এই ইকুয়েশনটা তোমরা অনেক ইউজ করো, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বাট এটা কিন্তু বেগের মান বুঝায়। সো এইখানে কিন্তু মান নিয়ে কাজ করলে হবে না, তোমাকে সাইনটা দেওয়া আছে। সো যেহেতু সাইনটা দেওয়া আছে, তোমাকে এখানে সাইনের কথা চিন্তা করে ওই অনুযায়ী ইকুয়েশন বের করতে হবে। তুমি যদি সাইন সহ মানটা বের করতে চাও, বেগের একটা মাত্র ইকুয়েশনই তোমার সম্বল, সেটা কি ভাইয়া, ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ফাই, এই ছাড়া অপশন নাই। আর ত্বরদের ক্ষেত্রেও দেখো সাইন সহ বলা আছে, সো এখানে মান নিয়ে কাজ করা যাবে না। তুমি যদি মান নিয়ে কাজ করতে তুমি এইভাবে লিখতা এ সমান সমান ওমেগা স্কোয়ার এক্স, এটা করা যাবে না। সাইন নিয়ে কাজ করতে হবে, কি করতে হবে, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, অর্থাৎ অরিজিনাল যে ইকুয়েশনগুলা এগুলাই কিন্তু এখানে খাটাইতে হবে তোমাকে। এই জিনিসটা একটু হালকা করে মনে রাখতে হবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, দেখো এখানে প্রশ্নটা আমি একটু পড়ি। আমাদের স্প্রিং ধ্রুবকটা দেওয়া আছে ভাইয়া, সেটা কত দেওয়া আছে, 400 নিউটন পার মিটার। এই স্প্রিং এর সাথে যুক্ত করে একটা বস্তু সরল সন্দিগ্ধ স্পন্দন গতিতে গতিশীল হচ্ছে, গতির কোন এক মুহূর্তে কণার অবস্থান বেগ ত্বরণ দেওয়া আছে। দেখো অবস্থানটাও কিন্তু এখানে দিয়ে দিছে। তাহলে এইখানে আমাকে বলছে ভাইয়া স্পন্দনের কম্পাঙ্ক, বস্তুর ভর, গতির বিস্তার, মানে সবকিছু বের করতে বলছে। তাই চলো এটা আমরা করি। প্রথমেই আমাদের তিনটা জিনিস আছে, অবস্থান, বেগ, ত্বরণ, এগুলোর ইকুয়েশন লিখি। x সমান সমান কত, a sin ওমেগা টি প্লাস হচ্ছে ফাই। ওকে, তাহলে এখানে আমি যদি ইকুয়েশনগুলো বসাই কি কি আসে একটু দেখি। আমাদের এইখানে এটা হচ্ছে a এর ইকুয়েশন, x এর ইকুয়েশন আসবে 0.1 সমান সমান a sin ওমেগা টি প্লাস ফাই, আর কিছু তো আমি জানি না। এখন বেগের ইকুয়েশন ওমেগা এ কস ওমেগা টি প্লাস ফাই, এখানে কি বসানো যায়, বেগটা কত আছে, মাইনাস 13.6, ওমেগা তো আমি জানি না, ওমেগা এ কস ওমেগা টি প্লাস ফাই। এখন ভাইয়া ত্বরণের ইকুয়েশন কি বলছি, ত্বরণের ইকুয়েশনটা কিন্তু ইম্পর্টেন্ট, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এইখানে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। এর মান কত, এর ভ্যালুটা হচ্ছে মাইনাস 123
মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এর ভ্যালু কিন্তু ভাই 0.1। তাহলে এইখান থেকে তুমি যে সবেধন নির্মূলটা পাবা সেটা হচ্ছে ওমেগার ভ্যালুটা পাবা। তাহলে ওমেগার ভ্যালুটা কত, 123/0.1 রুট ওভার করলে ওমেগা পেয়ে যাবো 35.07, অলমোস্ট 35 ধরা যায়। তাহলে ওমেগাটা পেয়ে গেলাম। ওমেগাটা যদি একবার পাই ভাইয়া, এখন আমাকে যেটা দেখতে হবে যে এইখান থেকে আমাদের ওমেগার ভ্যালু আমরা পেয়ে গেছি, এখন আমরা বেগের ভ্যালুটা বের করার চেষ্টা করব, বা বেগ থেকে কিছু বের করা যায় কিনা সেটা একটু দেখব। দেখো এখানে প্রত্যেকটা ইকুয়েশনে টি আছে, ফাই আছে, এগুলা চলে আসছে, আবার এ আছে, সো তিনটা জিনিস অজানা। আমরা একটু বুদ্ধি খাটাই। দেখো বেগের মানের একটা ইকুয়েশনের কথা বলতেছিলাম, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইখান থেকে তুমি এটা বের করতে পারো। দেখো বেগের মানটা কত আছে, 13.6, ওমেগাটা কত আছে 35.07, এটা কত আছে জানি না। এখন কোন অবস্থানে বেগের মানটা 13.6, যখন অবস্থানটা ছিল 0.1, এখানে বসাই দিলাম 0.1 স্কোয়ার। সো এইখান থেকে ক্যালকুলেশন করলে তুমি কিন্তু এটা পেয়ে যাও। তাহলে আমরা দেখি যে এটা আমরা কত পাচ্ছি। হ্যাঁ, এটা আমরা কত পাচ্ছি। এটা আমরা পাচ্ছি ভাই 0.4 মিটার। তো এইটা আমাদের হয়ে গেল। এখন আমরা দেখব দুইটা জিনিস জানা হয়ে গেল, স্পন্দনের কম্পাঙ্ক মানে কৌণিক কম্পাঙ্ক ওমেগা পাইছে, তো কম্পাঙ্ক বের করতে পারবা, গতির বিস্তার পেয়ে গেছে, ভর বের করতে হবে। দেখো ভর বের করা আরো সহজ, ভর বের করা সহজ। দেখো আমাদের এইখানে কে সমান সমান কে বাই এম সমান সমান কি ছিল, ওমেগা স্কোয়ার। তাহলে এইখান থেকে এম সমান সমান কি হবে, কে বাই ওমেগা স্কোয়ার। কে এর মানটা কিন্তু দেওয়া আছে 400, ওমেগা স্কোয়ার কত 35.07 স্কোয়ার। ওকে, তাহলে এটার ভর হবে ভাই কেজি। এটা চলে আসবে ভাই 0.325 কেজি। এটারই ইংলিশ ভার্সনের কোয়েশ্চেনটা এখানে দেওয়া আছে। এরপরে আমরা এই প্রবলেমটা একটু দেখি, কি বলছে একটু দেখি। সেটা হচ্ছে একটি উলম্বভাবে সরলছন্দিত স্পন্দন গতিতে গতিশীল পিস্টনের পর্যায়কাল 1 সেকেন্ড, পিস্টনের উপর একটি ব্লক অবস্থান করছিল, পিস্টনের গতির বিস্তার কত হলে ব্লকটি পিস্টনের তল থেকে বিচ্ছিন্ন হবার উপক্রম হবে। খেয়াল করে দেখো এইখানে হচ্ছে আমাদের পিস্টন, পিস্টনের উপরে একটা ব্লক আছে, পিস্টনটা কিন্তু ভাইয়া কাঁপতেছে উপরে অথবা নিচে, অর্থাৎ পিস্টনটার ভিতরে সরলছন্দিত স্পন্দন গতির লক্ষণ আছে। এখন পিস্টনটা থেকে ব্লকটা কখন বিচ্ছিন্ন হবে বুঝছো, পিস্টনটা ব্লকের উপর একটা প্রতিক্রিয়া বল দেয় আর। ওকে, তো আর এর ভ্যালুটা নরমালি কত হয়, বস্তুর ভর যদি হয় এম, এরকম ফ্ল্যাট যদি সারফেস থাকে আর এর ভ্যালু হয় এম জি। এখন ভাইয়া ব্যাপারটা যেটা হয় যে আমাদের এই উপর নিচে প্ল্যাটফর্মটা বা আমাদের পিস্টনটা তো কাঁপতেছে, তো কাঁপার সময় এই পিস্টনের উপর কিন্তু একটা কি কাজ করে, বল কাজ করে। সো ও যখন ওর বিস্তারের অবস্থানে যায়, ওই পিস্টনটার সরলছন্দিত স্পন্দন গতির জন্য কতটুকু বল অনুভব করে, এফ সমান সমান এম ওমেগা স্কোয়ার এ। যদি কখনো এমন হয়ে যায় যে এই বলটা, অর্থাৎ পিস্টন যেই বলে কাঁপতেছে সেই বলটা যদি আমাদের এই ব্লকের ওজনের সমান হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে ব্লকটা আমাদের সেই ক্ষেত্রে কি হয়, এই পিস্টন থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে। কেন থাকে একটু বুঝো। এখানে ইকুয়েশনটা যদি আমি লিখি কি দাঁড়ায়, এম ওমেগা স্কোয়ার এ সমান সমান এম জি। তুমি যদি এম এম কেটে দাও কত আসতেছে, ওমেগা স্কোয়ার এ সমান সমান জি। এখান থেকে বুঝতে পারো, দেখো এই যে ব্লকটা আছে, এই ব্লকটার উপর ক্রমাগত নিচের দিকে একটা অভিকর্ষজ ত্বরণ কাজ করা উচিত। কিন্তু দেখো আমাদের এই প্ল্যাটফর্মটা বা পিস্টনটা কিন্তু কাঁপতেছে, কাঁপার সময় ত্বরণটা কত হয়, ম্যাক্সিমাম ওমেগা স্কোয়ার এ। সো আমাদের প্ল্যাটফর্মটা যদি অনেক বেশি জোরে কাঁপতে থাকে, ত্বরণটা অনেক বেশি হবে, ওমেগা স্কোয়ার এর মানটা অনেক বেশি হবে, তাই না? তাহলে এই কাঁপাকাঁপি যদি বেশি, ওমেগা স্কোয়ার এর মানটা যদি বেশি হয়, কমন সেন্স মনে করো এইখানে আমার এই হচ্ছে পিস্টন, এটার উপরে এই হচ্ছে বস্তু, তুমি যদি ক্যালকুলেটরটা অনেক জোরে জোরে কাঁপাইতে থাকো, আমার কলমটা কিন্তু পড়ে যাবে, তাই না, বিচ্ছিন্ন হয়ে যাবে তল থেকে। অর্থাৎ এই ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারতেছি যে অলওয়েজ কিন্তু আমার বস্তুটাকে জি ত্বরণে নিচের দিকে টানা হচ্ছে, বাট
তোমার এই কাপাকাপির মাত্রাটা যদি বেড়ে যায়, ওমেগা স্কোয়ার এর মানটা যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, একটা সময় আমাদের পিস্টন থেকে বস্তুটা বিচ্ছিন্ন হয়ে যাবে। সো ওমেগা স্কোয়ার এর এই মানটা মানে কাপাকাপির যে মানটা, সেটা যদি জি এর সমান হয়ে যায়, তাহলে এই ঘটনা ঘটবে। সেটা হচ্ছে এত বেশি জোরে কাঁপাইলে বস্তুটা সরে যাবে পিস্টন থেকে। সো ওমেগা স্কোয়ার এর মানটা যখন জি এর সমান হবে, তখন এই ভ্যালুটা হবে। তাহলে ওমেগার মানটা এখানে কত হবে? আচ্ছা, ওমেগার মান তো কোশ্চেনে মনে হয় দেওয়া ছিল, টি এর মান দেওয়া ছিল। তাহলে এর মানটা বের করতে বলছে, সেটা হচ্ছে জি বাই ওমেগা স্কোয়ার। তাহলে জি কত ভাইয়া? 4 পাই স্কোয়ার, উপরে আছে হচ্ছে টি স্কোয়ার। তাহলে এখানে মান বসাইলে চলে আসতেছে, পর্যায়কাল দেওয়া আছে 1 সেকেন্ড, টি এর মান, বাকিটা বের করলে হয়ে যাবে। এই কোয়েশ্চেনটা আমরা একটু দেখি কি বলছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা সরলছন্দিত স্পন্দন গতির স্থিতি শক্তির গ্রাফ দেওয়া আছে সময়ের সাপেক্ষে। জিজ্ঞেস করতেছে কণাটার গতির পর্যায়কাল বের করি। কোয়েশ্চেনটা অনেকেই ভুল করো। আমি একটু আমাদের স্থিতি শক্তির গ্রাফের সাথে আমাদের অরিজিনাল কণাটার যেই গতির সমীকরণের গ্রাফ, সেটা একটু কম্পেয়ার করি। ধরো x সমান সমান ভাইয়া এ সাইন, আমাদের এইখানে যে গ্রাফটা আছে সেটা হচ্ছে ইপির গ্রাফ। সো ইপির গ্রাফটা দেখো স্টার্টিং হয়েছে কোথা থেকে? চূড়া থেকে। সো ইপির সাথে আমাদের এক্স এর সম্পর্ক কি? ইপি সমান সমান হাফ কে এক্স স্কোয়ার। সো দেখো একদম শুরুতেই টি সমান সমান জিরোতেই ইপিটা কি দেখতে পাচ্ছি? ম্যাক্সিমাম। তাহলে অবশ্যই ইপিটা যদি টি সমান সমান জিরোতে কি পাচ্ছি আমরা? ম্যাক্সিমাম পাই। অবশ্যই টি সমান সমান জিরোতে আমার এক্সটা কি হবে? ম্যাক্সিমাম। সো টি সমান সমান জিরোতে আমার এক্সটাকে ম্যাক্সিমাম রেখে আমি যদি গ্রাফটা আঁকি, গ্রাফটা হবে অনেকটা এইরকম, অর্থাৎ একটা কোসাইনের গ্রাফ আসবে, কোনো সন্দেহ নাই। সো এইটাকে আমি ইকুয়েশনে লিখিলাম এক্স সমান সমান এ কজ ওমেগা টি। তাহলে এখানে ইপিটা কত আসবে? ইপিটা আসবে হাফ কে এক্স স্কোয়ার, দ্যাট ইজ হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি। অর্থাৎ এইখানে কিন্তু স্কোয়ার হয়ে যাবে। তো কিরকম সেটা একটু যদি দেখি, আমি যদি কিছু লাইন টানি, ওকে, কিছু যদি লাইন টানি, লাইন টানার ফলে যে জিনিসটা দেখা যাবে সেটা হচ্ছে এই জায়গাটায় তো পজিটিভ ভ্যালু, সো এখানে এই জায়গাটায় পজিটিভ ভ্যালুই হবে, কিন্তু এই জায়গাটায় তো নেগেটিভ ভ্যালু এক্স এর, বাট এখানে বিভব শক্তিটা পজিটিভ হবে। কারণ কি? ইপি এর সাথে এক্স এর রিলেশন কি? এক্স স্কোয়ার রিলেশন। সো এক্স এর ভ্যালু নেগেটিভ হলে ইপিটা কি হবে? পজিটিভ, স্কোয়ার হয়ে যাবে। সো এই জায়গাটায় কিন্তু নেগেটিভ হইলেও আমাদের ইপিটা আসবে পজিটিভ। ওকে, আবার দেখো এই জায়গাটা পজিটিভ, সমস্যা নাই, ইপিটাও আসবে পজিটিভ। এই জায়গাটা দেখো নেগেটিভ, কিন্তু না, ইপিটা আসবে পজিটিভ। এই জায়গাটা পজিটিভ, ইপিটাও কিন্তু আসবে পজিটিভ। তাহলে এইখান থেকে আমি কি বুঝতেছি? আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে, একটু তুমি দেখো আমাদের মেইন যে গ্রাফটা, গতির সমীকরণের যে গ্রাফটা, সেটার পিরিয়ড বা পর্যায়কাল আমাদের কতটুকু? সে এখান থেকে শুরু করে নিচে নামলো, নিচে নামলো, আস্তে আস্তে উপরে উঠতেছে, উপরে উঠতে উঠতে আবার ওর চূড়ার পজিশনে চলে আসছে। সো এইটা হচ্ছে একটা পিরিয়ড, তাই না? তাহলে এইখানে পর্যায়কালটা হচ্ছে এতটুকু, সেটা হচ্ছে টি। কিন্তু তুমি যদি স্থিতিশক্তির গ্রাফটা দেখো, ও কিন্তু স্টার্টিং এইখান থেকে স্টার্টিং হইলো, নিচে নামে টুপ করে কিন্তু আবার উঠে গেল। তাহলে ওর ক্ষেত্রে পর্যায়কালটা কিন্তু ছোট হয়ে আসছে। খেয়াল করে দেখো, আবার অন্য একটা পয়েন্ট নেই, এখান থেকে যাত্রা করলো, টুপ করে উপর উঠলো, আবার টুপ করে সে কিন্তু আগের জায়গায় চলে আসলো। তাহলে এইখানে যে খেয়াল করে দেখার বিষয় যেটা, এখানে কিন্তু পর্যায়কালটা ছোট হয়ে গেছে। এখন পর্যায়কালটা ছোট হয়েছে বুঝলাম, ছোট হয়ে কতটুকু হয়েছে দেখো, আমাদের মেইন গতির গ্রাফ যখন একটা পর্যায়ে কমপ্লিট করে, পর্যায়কাল যদি টি হয়, দেখো আমাদের এই বিভব শক্তি বা স্থিতি শক্তির গ্রাফের পর্যায়কাল কিন্তু তার অর্ধেক। অর্থাৎ এইখানে আমাদের রিপিটেশনটা বাড়তেছে, রিপিট হয়ে যাচ্ছে গ্রাফটা তাড়াতাড়ি। তাহলে এই গ্রাফের পর্যায়কাল যদি টি হয়, এই গ্রাফের পর্যায়কাল কত হবে ভাইয়া? টি বাই টু। সিমিলারলি এই গ্রাফের ফ্রিকোয়েন্সি যদি এফ হয়, এই গ্রাফের ফ্রিকোয়েন্সি কত হবে? 2f। এটা তোমরা বুঝতে পারতেছো? তাই যদি হয় ভাইয়া, এখন তাইলে আমারে বলো এটা কিসের গ্রাফ? স্থিতি শক্তির গ্রাফ। এই গ্রাফের পর্যায়কাল কত? দেখো এইখান থেকে যাত্রা শুরু হয়েছে, এই একটা পর্যায় হয়ে গেল। তাহলে এই পর্যায়কালটা কত হবে? তুমি যদি দেখো এই মাঝখানের এই পয়েন্টটা কত হবে, দেখেই বুঝে ফেলার কথা। এই পয়েন্ট হবে 6, 3 আর 9 এর মাঝামাঝি। তাহলে আমাদের এই গ্রাফের পর্যায়কাল কত ভাইয়া? এটা হচ্ছে 6 সেকেন্ড। তাহলে দেখো এই গ্রাফের পর্যায়কাল অ্যাকচুয়ালি কত? টি বাই টু। টি হচ্ছে আমার মেইন পর্যায়কাল। তাহলে মেইন পর্যায়কালকে 2 দিয়ে ভাগ করলে যদি আমি 6 পাই, তাহলে মেইন পর্যায়কাল কত হবে? 12 সেকেন্ড। অনেকে এখানে যে ভুলটা করবা যে পর্যায়কাল 6 সেকেন্ড বলে দিব, এটা কিন্তু হবে না। কারণ কি? আমি থিওরির সাথে কম্পেয়ার করে তোমাকে কিন্তু দেখাইলাম। ওকে,
তাহলে এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটু পড়ি, সেটা হচ্ছে কে সমান সমান 100 নিউটন পার মিটার। স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং এর মুক্ত প্রান্তে 2 কেজি ভরে ব্লক যুক্ত করে সাম্যাবস্থান থেকে 10 সেন্টিমিটার প্রসারিত করা হলো। বস্তুটিকে সাম্যাবস্থানের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে ছেড়ে দেওয়া হলে সিস্টেমটি সরলসন্ধিত স্পন্দন গতিতে গতিশীল হলে উক্ত গতির বিস্তার পর্যায়কাল বের করো। দেখো ভাইয়া, এই হচ্ছে আমাদের একটা স্প্রিং, এটা সাম্যাবস্থায় আছে, স্প্রিং এর সাথে একটা বস্তু কানেক্টেড আছে, বস্তুর ভর হচ্ছে m, এটা প্রাথমিকভাবে x সমান সমান 0 পজিশনে আছে। এখন আমি করলাম কি, এটাকে টান দিলাম, f বলে টান দিলাম, দিলে পরে এটা কিছুটা প্রসারিত হবে, প্রসারিত হয়ে এতটুকু প্রসারিত হলো, বস্তুটা এখানে আসলো। তাহলে কতটুকু প্রসারিত হইলো, আমরা ধরে নিলাম যে এখানে এক্স পরিমাণ প্রসারিত হয়েছে, হইলে পরে এই বস্তুর ভিতরে একটা শক্তি জমা হয়েছে, সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, স্প্রিং এর প্রসারণজনিত বিভব শক্তি। এখন তুমি বস্তুটাকে কি করছো, ছেড়ে দিছো, বাট কিভাবে ছেড়ে দিছো, কোশ্চেনে বসে একটা বেগে ছেড়ে দিছো, 5 মিটার পার সেকেন্ড বেগে ছেড়ে দিছো। তাইলে আমরা ধরে নিলাম এখানে তুমি বস্তুটাকে ভি বেগে ছেড়ে দিলা, তাইলে কিন্তু এখন ওর সাথে একটা গতিশক্তি অ্যাড হইলো। তাইলে এখন টোটাল কতটুকু শক্তি পাইলো, হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ এম বি স্কোয়ার। এই পরিমাণ শক্তি নিয়ে এই বস্তুটা কিন্তু বামে ডানে সরলছন্দিত স্পন্দন গতিতে গতিশীল হবে। তাহলে এই যে ও সরলছন্দিত স্পন্দন গতিতে গতিশীল হবে, এই সরলছন্দিত স্পন্দন গতিতে গতিশীল হওয়ার সময় টোটাল এনার্জিটা কত, সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ এম বি স্কোয়ার। আমরা এই মোট শক্তি বা টোটাল এনার্জির আরেকটা ইকুয়েশন জানি, সেটা কি হাফ কে স্কোয়ার। তাহলে এইখানে কিন্তু ভাইয়া তোমাকে গতিটার বিস্তার এবং পর্যায়কাল বের করতে বলছে। তাহলে আমরা কিন্তু এই ইকুয়েশন থেকে বিস্তারটা পেয়ে যাব, হাফ কে স্কোয়ার সমান সমান হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। দেখো সব হাফ তুলে দাও, এখানে থাকবে কত, কে স্কোয়ার সমান সমান কে এক্স স্কোয়ার প্লাস এম ভি স্কোয়ার। তাহলে এখন তুমি মান বসাও, দেখো এখানে তোমাকে কে এর মানটা দিয়ে দিছে 100, ভরটা দিয়ে দিছে ভাইয়া 2, সাম্যাবস্থান থেকে 10 সেন্টিমিটার প্রসারিত করছে, এটা হচ্ছে আমার এক্স, দ্যাট ইজ 0.1, তারপর বেগটা দিয়ে দিছে ভাইয়া 5। তাহলে এখন তুমি মান বসাও, তাহলে এইখানে যদি তুমি মান বসাও এর ভ্যালুটা কত আসবে, রুট ওভার কে এক্স স্কোয়ার প্লাস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই কে। এখন তুমি ভ্যালুগুলো একটু লিখো, কে কে কাটাকাটি যাবে, বামে একটা এক্স স্কোয়ার থাকবে মানে 0.1 স্কোয়ার থাকবে, প্লাস এম ভি স্কোয়ার বাই কে কত, এম হচ্ছে আমার 2, ভি হচ্ছে আমার 5 এর উপর স্কোয়ার বাই কে হচ্ছে আমার 100। তাহলে এইখানে ভাই আমাদের এ এর ভ্যালুটা কিন্তু চলে আসবে। এ যদি একবার তুমি বের করতে পারো, তোমাকে কোশ্চেনে বসে পর্যায়কাল বের করতে, শোনো পর্যায়কাল কোনো কিছু না, পর্যায়কালের মুখস্থ ফর্মুলা সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্প্রিং ধ্রুবকের স্প্রিং এর সাথে যদি একটা ভর যুক্ত থাকে এম, পর্যায়কাল পৃথিবীর সব জায়গায় 2 পাই রুট ওভার এম বাই কে। তাহলে এইখানে এমটা কত ভাই, সেটা হচ্ছে 2, কেটা কত ভাই, সেটা হচ্ছে 100, বসায় দিলে ভাই তুমি সেকেন্ড এককে আনসার পাবা। তাহলে এইটা ভাই আমাদের হয়ে গেল। এইটা আমাদের শেষ। এখন আমরা আরেকটা প্রশ্ন একটু দেখি, কি বলছে একটু দেখো। চিত্রে প্রদর্শিত ব্লকের ওজন 14 নিউটন, যা একটি ঘর্ষণহীন হেলানো তল বরাবর 120 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিং এর সাথে আটকানো। তলটি ভূমির সাথে 40 ডিগ্রি কোণে আছে। ভরবিহীন স্প্রিংটির দৈর্ঘ্য 0.4 মিটার হলে যখন ব্লকটি স্প্রিং থেকে বিচ্ছিন্ন, হেলানো তলের উপর ব্লকটি সাম্যাবস্থা কত দূরে, যদি ব্লকটি সরলছন্দিত স্পন্দনে দোলে তার পর্যায়কাল কত। শুনো, এই হচ্ছে আমার হেলানো তল, এই হচ্ছে অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি। একটা স্প্রিং ছিল এইরকম, এই স্প্রিং এর সাথে আমি এখন একটা বস্তু যুক্ত করলাম। বস্তু যখন যুক্ত করলাম তখন স্প্রিংটা কিছুটা প্রসারিত হবে। ধরে নিলাম স্প্রিংটা প্রাথমিকভাবে এই পজিশনে ছিল এবং স্বাভাবিক অবস্থায় ওর দৈর্ঘ্য ছিল 0.45 মিটার, কোয়েশ্চেন এটা বলা আছে। ধরে নিলাম যখন বস্তুটা যুক্ত করা হলো এর প্রভাবে স্প্রিংটা কিছুটা প্রসারিত হলো। কতটুকু প্রসারিত হলো, লেটস সে এক্স পরিমাণ প্রসারিত হলো। তাহলে বর্তমানে এক্স পরিমাণ প্রসারিত হলে স্প্রিংটার প্রসারিত অবস্থায় দৈর্ঘ্য কত হবে, 0.45 প্লাস এক্স, সেটাই কিন্তু কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে। সো আমাদের এখন মেইন চ্যালেঞ্জ হচ্ছে প্রসারণটা বের করা। প্রসারণটা কত হবে, দেখো বস্তুর ওজন কাজ করতেছে mg এই বরাবর, বাট তল বরাবর ওজনের উপাংশটা কিন্তু mg sin থিটা, যেটাকে তল বরাবর গতিশীল করতে চায়। আর এই mg sin থিটা বলের কারণেই কিন্তু ও স্প্রিংটাকে টান দিবে এবং স্প্রিংটাকে প্রসারিত করতে চাইবে। তাহলে দেখো নিচের দিকে কাজ করতেছে mg sin থিটা বল, স্প্রিংটা কিন্তু সাম্যাবস্থানের দিকে বস্তুটাকে ক্রমাগত টানবে। যদি আমাদের সেই এক্স পরিমাণ প্রসারিত হয় তাহলে সাম্যাবস্থানের দিকে স্প্রিংটাকে কে এক্স পরিমাণ বল প্রয়োগ করবে।
আমরা জানি সাম্যাবস্থা অর্জিত হবে তখনই যখন আনত তল বরাবর নিচের দিকে প্রযুক্ত বল mg sin থিটা আর উপরের দিকে দ্যাট ইজ সাম্যাবস্থানের দিকে স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল kx এটা সমান হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু x এর ভ্যালুটা লিখতে পারবো mg sin থিটা বাই k। ওকে, তাহলে এইখানে আমাদের x এর ভ্যালুটা চলে আসবে। তাহলে x এর ভ্যালুটা কত? আমাদের বস্তুটার ওজন mg দেওয়া আছে 14, থিটা দেওয়া আছে 40 ডিগ্রি, k এর মান মোস্ট প্রবাবলি দেওয়া আছে ভাইয়া 120। তাহলে সবকিছু যদি হয়ে যায় তাহলে এইখান থেকে ভাই মিটার এককে আনসারটা পেয়ে যাব। হ্যাঁ, পেয়ে গেলাম। তো তাই যদি হয় x এর ভ্যালুটা আমার চলে গেল সাম্যাবস্থা। তাহলে এখন আমাদেরকে দেখতে হবে যে সাম্যাবস্থা থেকে আমাদের হেলানো তলের উপর ব্লকটির সাম্যাবস্থা এখন কত দূরে। তাহলে সাম্যাবস্থা অর্জিত হয়েছে 45.45 প্লাস এক্স মিটার দূরে। তাহলে এইখান থেকে এক্স এর মানটা পেয়ে গেলে তুমি কিন্তু 0.45 প্লাস এক্স করে সেই আনসারটাও বের করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, পর্যায়কাল জিজ্ঞেস করছে। কি বলছিলাম একটু আগে? পর্যায়কাল কিছুই না, অলওয়েজ 2π√m/k, যখন কে স্প্রিং ধ্রুবকের একটা স্প্রিং এর সাথে ভর যুক্ত আছে। এবার সেটা যেভাবেই যুক্ত থাকুক না কেন, পর্যায়কালের ফর্মুলা সবসময় এটা হয়। এখন বলো তো ভাই, এম কত আর কে কত? ওজন দেওয়া আছে 14, তাহলে এম হবে 14/9.8, কে কত ভাই? সেটা হচ্ছে 120। তাহলে এইখানে সেকেন্ড এককে ভাই আনসারটা কিন্তু আমরা পেয়ে যাব। হ্যাঁ, তারপরে আমাদের আরো বেশ কিছু সুন্দর সুন্দর ছোট ছোট প্রবলেম আছে। তো আমরা হচ্ছে ধীরে ধীরে একবারে হচ্ছে গিয়ে দেখে ফেলি কি কি প্রবলেম আছে। তো আমরা যদি একটু দেখি, হ্যাঁ, আমরা এই প্রবলেমটা একটু দেখি। সরল ছন্দিত স্পন্দনের পর্যায়কাল ভাই 16 সেকেন্ড, টি সমান সমান 2 সেকেন্ড সময় কণাটি মূল বিন্দু অতিক্রম করে, টি সমান সমান 4 সেকেন্ডে ওর বেগ 4 মিটার পার সেকেন্ড হলে দেখা যে বিস্তার হচ্ছে এত। তাহলে এইখানে কিন্তু কিছু কথা আছে। মনে করো এই হচ্ছে আমাদের মূল বিন্দু x সমান সমান 0 এবং এই জায়গাটাকে সে অতিক্রম করে টি সমান সমান 2 সেকেন্ডে। কণাটার পর্যায়কাল টি সমান সমান 16 সেকেন্ড। পর্যায়কাল দিয়ে খুব একটা লাভ হয় না, আমরা ওমেগাটা দিয়ে কাজ করি। সো ওমেগার ভ্যালুটা হয়ে যাবে এখানে π/8। এরপরে আমাকে বলছে যে টি সমান সমান 4 সেকেন্ড সময় বেগটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। সো এখানে আমরা লিখে নেই টি সমান সমান আমাদের 4 সেকেন্ড সময় ওর বেগটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ওর বেগ। তাই যদি হয় আমাকে জিজ্ঞেস করছে বিস্তার বা দেখাইতে হবে, প্রমাণ করতে হবে বিস্তারটা হচ্ছে 32√2 পাই। তাহলে এখন ভাই আমরা কিভাবে করতে পারি এই টাইপের প্রবলেমগুলা? তো এই টাইপের প্রবলেমগুলা করার জন্য তোমাকে ওই সমীকরণের আইডিয়াগুলো কাজে লাগাইতে হবে। সো দেখো, প্রথমে একটু সমীকরণ লিখি, a sin ওমেগা টি প্লাস ফাই, এটা হচ্ছে সমীকরণ। দেখো টি সমান সমান যখন 0 ছিল, সরি টি সমান সমান যখন 2 সেকেন্ড সময় ছিল তখন আমাদের অবস্থানটা ছিল 0। তাহলে a এর মান কত জানি না, টি সমান সমান কত 2 সেকেন্ড সময়, তাহলে ওমেগার মান π/8, টি এর মান 2 প্লাস ফাই। তাহলে এইখানে ভাই আমাদের সাইন π/4 প্লাস ফাই এর ভ্যালুটা চলে আসতেছে ভাই 0। তাহলে এইখান থেকে কিন্তু ফাই এর সবচেয়ে ভালো যে ভ্যালুটা তুমি পাবা সেটা হচ্ছে -π/4। হ্যাঁ, -π/4। তাহলে এখান থেকে আমরা ফাই এর ভ্যালুটা পেয়ে গেলাম। ফাই এর ভ্যালুটা যদি ভাই একবার পাও, তোমার কাছে কিন্তু জীবন সহজ, কারণ তোমার এখন ইকুয়েশন চলে আসছে x সমান সমান a sin π/8 ইন্টু টি, ফাই এর ভ্যালুটা হচ্ছে π/4, -π/4 হয়ে গেল। তাহলে এখন আমাকে বলছে বেগ কত? 4 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো বেগের ইকুয়েশন কি হবে? তাহলে ওমেগা এ cos π/8 ইন্টু টি মাইনাস π/4। তাহলে দেখো বেগের মানটা হচ্ছে 4, কখন? ওমেগার মানটা হচ্ছে π/8, এর মান তো জানি না। এখানে একটা ব্যাপার চলে আসবে, সেটা হচ্ছে cos π/8, টি এর মানটা কত ভাইয়া? 4, এখানে আসতেছে π/4। তাহলে এইখানে ভাই কিছু ক্যালকুলেশন করতে হবে। 4 সমান সমান π/8 a cos, দেখো π/8 ইন্টু 4 এটা হচ্ছে π/2 মাইনাস π/4। তাহলে cos π/2 মাইনাস π/4 ক্যালকুলেটরে দিলে তোমাকে যে ভ্যালুটা দিবে সেটা হচ্ছে √1/√2। সো তুমি যদি এইখান থেকে এটা দেখো, ক্যালকুলেশন করে দেখো ভাই, এটা কিন্তু 32/π চলে আসে। হ্যাঁ, জাস্ট তোমাকে সিম্পলি ক্যালকুলেশনগুলো করতে হবে আইডিয়াল ইকুয়েশন থেকে, এই যা। সো এইটা আমরা ভাই দেখে ফেললাম। এখন আমরা সিমিলার সর্ট অফ আরেকটা প্রবলেম একটু দেখি কি বলছে। 2π পর্যায়কাল বিশিষ্ট একটা সরল ছন্দিত স্পন্দন গতির
মোট শক্তি দেওয়া আছে, π/4 সময় কণাটার সরণ দেওয়া আছে, বিস্তার কত বের করতে হবে, কণার ভর কত। শোনো, তাহলে এই টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা সিম্পল ইকুয়েশন নিয়ে আগে কাজ করি। x = a sin ওমেগা t। দেখো এখানে x এর ভ্যালু দেওয়া আছে, x এর ভ্যালু 8√2 সেন্টিমিটার। বিস্তার কি দেওয়া আছে? বিস্তার দেওয়া নাই, মোট শক্তিটা কিন্তু দেওয়া আছে ভাইয়া। মোট শক্তি দেওয়া আছে, পর্যায়কাল দেওয়া আছে, বিস্তার দেওয়া না। আচ্ছা, মোট শক্তির ইকুয়েশন থেকে আমরা যদি একটু দেখার ট্রাই করি, E = ½ k²। বিস্তারটা বের করতে হবে, মোট শক্তিটা দেওয়া আছে, হ্যাঁ, পর্যায়কালটাও দেওয়া আছে, ভর কিন্তু দেওয়া নাই। সো এইখানে কিন্তু আমাদের অজানা রাশি আছে, বেশ ভালোই আছে। তাইলে আমরা যে কাজটা করতে পারি, π/4 সময় কোণাটার সরণ বলে দিছে, সরণ হচ্ছে 8√2 সেন্টিমিটার, π/4 সরণ। আচ্ছা, আমরা একটু আগাই। a sin ওমেগার ভ্যালু কিন্তু আমি জানি। দেখো পর্যায়কাল যদি 2π হয়, ওমেগার ভ্যালু কত হবে? 2π/t, দ্যাট ইজ 1। তাহলে ওমেগার ভ্যালু হচ্ছে 1। তাহলে a sin ওমেগা t এটা কত আসতেছে ভাই? আমাদের 8√2 চলে আসতেছে। a sin t এর ভ্যালু আমাদের চলে আসতেছে কত? 8√2 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, সো এই পর্যন্ত আমরা এটাকে রাখলাম। এখন বলছে দেখো আমাদের t এর মানটা কিন্তু দেওয়া আছে π/4, তাই না? π/4 t এর মানটা বলছে π/4। t এর মানটা কত ভাই? π/4। তাহলে এইখানে আমি যদি মান বসাই 8√2 সেন্টিমিটার, π/4 এর মান হবে √2। তাহলে এইখানটায় ভাই কত চলে আসবে? a = আসবে হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে 16 সেন্টিমিটার হয়ে গেল a এর মান। এখন আমাকে দেখতে হবে কণার ভর কত। দেখো মোট শক্তি কিন্তু জানি, k এর ভ্যালু কত? আমরা দেখছিলাম ω² = k/m। তাহলে k এর ভ্যালু আসবে m² ইন্টু s²। দেখো এখানে মোট শক্তি যেটা, সেটা হচ্ছে 0.256 = হাফ ইন্টু স্মল এমটা কত? স্মল এমটা কত আমাদের বের করতে হবে। ওমেগা কত? 1, a² কত? 16 সেন্টিমিটার, এটাকে 0.16 লিখলাম। সো ভাই এই ইকুয়েশন থেকে কিন্তু তুমি m পেয়ে যাবে। কত সেটা? 0.256 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.16 হোল স্কোয়ার কেজিতে করলে আনসারটা চলে আসবে। সো এই হচ্ছে গিয়ে ঘটনা। আচ্ছা, আমরা আরো কিছু প্রবলেম দেখি। সেটা হচ্ছে বলছে 3 কেজি ভরের স্প্রিং 3 কেজি ভরের বস্তুর সাথে ঝুলানো হলে দোলনকাল কত? স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া আছে। দেখো ভরযুক্ত স্প্রিং এর ক্ষেত্রে দোলনকালের ফর্মুলা হয় 2π√m প্লাস ক্যাপিটাল M/3, যেখানে স্মল m হচ্ছে ভাইয়া বস্তুর ভর আর ক্যাপিটাল M হচ্ছে ভাইয়া স্প্রিং এর ভর। সো স্প্রিং এর ভরটাকে 3 দ্বারা ভাগ করে এখানে হিসাব করতে হয়। এটার একটা প্রমাণ আছে, তোমরা ভার্সিটি লেভেলে গিয়ে শিখবা। 2π√m হচ্ছে গিয়ে ভাইয়া 3 কেজি, স্প্রিং এর ভরও দিছো 3 কেজি, কে এর মানটা দিছো ভাইয়া 100। তাহলে এইখানে মান বসাইলে সেকেন্ড এককে আনসার চলে আসবে। পরের প্রবলেমটা আমাদের রিসার্চ স্যারের বই থেকে নেওয়া। কোয়েশ্চেনে এইখানে দুইটা বস্তু দেখতে পাচ্ছ, কোথাও কিন্তু কোনো অবলম্বন নাই বা সিলিং নাই, জাস্ট স্প্রিং এর দুই মাথায় দুইটা বস্তু আছে। এই ধরনের বস্তুর ক্ষেত্রে আমরা ভরটা কত নিব সেটা একটু কথা। এই ধরনের ভর বস্তু সিস্টেমের ক্ষেত্রে আমাদের ভরটা যেটা নিতে হয় সেটাকে আমরা বলি রিডিউসড মাস। রিডিউসড মাসটাকে আমরা মিউ দিয়ে লিখি। স্যারের বই ইকুয়েশনটা আছে। রিডিউসড মাসের ইকুয়েশন হচ্ছে দুইটা ভরের গুণফল বাই দুইটা ভরের যোগফল। দুইটা ভরের গুণফল কত ভাইয়া? 2 আর 2 4। যোগফল কত হবে? 2 আর 2 4। এটা হয়ে যাবে ভাইয়া 1 কেজি। তাহলে এইটা যদি চলে আসে, বাকি ইকুয়েশন সেম, জাস্ট তোমাকে এম এর জায়গায় রিডিউসড মাসটা বসাইতে হবে, সেটা হচ্ছে মিউ বাই কে। তাহলে এইখানে মিউ কত ভাইয়া? 1, কে কত ভাইয়া? সেটা হচ্ছে 100। এখানে ক্যালকুলেশন করলে তুমি আনসারটা পেয়ে যাবে। হ্যাঁ, 2π/10 কাটাকাটি করলে এটা চলে যাবে π/5। হ্যাঁ, π/5 সেকেন্ড, এটাই আনসার। এরপরে আমাদের কি আছে একটু দেখি। আমরা হ্যাঁ এইখানে ছিলাম মোটামুটি। এই কোয়েশ্চেনটা আমরা একটু দেখি, ভালো একটা কোয়েশ্চেন। কি বলছে? 100 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি লম্ব স্প্রিং এর মুক্ত প্রান্তে 2 কেজি ভরের বস্তু ঝুলিয়ে দেওয়া হলো। বস্তু স্প্রিং সিস্টেমটি কোথায় সাম্যাবস্থা অর্জন করবে? হ্যাঁ, সাম্যাবস্থা অর্জন করবে। সিস্টেমটি সরল ছন্দিত স্পন্দন গতি অনুসরণ করলে বিস্তার এবং পর্যায়কাল কত? ওকে, একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে আমাদের এইটা হচ্ছে স্প্রিং।
স্প্রিংটা প্রাথমিকভাবে এরকম রিল্যাক্সড অবস্থায় এই বরাবর থাকে, বাট তুমি যদি এটা কিছুটা ভর ঝুলিয়ে দাও সেই ক্ষেত্রে দেখা যায় কিছু দূর নেমে সে প্রসারিত হয়ে সাম্যাবস্থা অর্জন করে, এই জায়গাটায় সাম্যাবস্থা অর্জন করলো। সো এই পয়েন্টটা হচ্ছে ওর সাম্য। এখন সাম্য কখন অর্জন করবে? নিচের দিকের একটা ওজন হচ্ছে এমজি, ও যদি এখানে পরিমাণ প্রসারিত হয় তাহলে দেখো উপরের দিকে সে কিন্তু একটা রিস্টোরিং ফোর্স বা স্প্রিং ফোর্স পাবে তাহলে সাম্যাবস্থার জন্য কন্ডিশন হচ্ছে নিচের দিকের বল এমজি আর উপরের দিকের বল এটা ভাই সমান হইতে হবে। ঠিক আছে ভাই? আচ্ছা, এখন ভাই চিন্তা করো, ও কিন্তু এই জায়গায় সাম্যাবস্থা অর্জন করছে ঠিকই, কিন্তু থেমে যায় নাই, ঠিক না? এখানে কিন্তু নেট ফোর্সটা শূন্য হয়েছে, বাট ও কিন্তু থেমে যায় না, ওর কিন্তু একটা বেগ এখনো আছে। সো এই পজিশনে সাম্যাবস্থায় কিন্তু ওর একটা বেগ আছে, সেই বেগের কারণে ও আরো কিছু দূর কিন্তু নিচে নামবে। এখন নিচে নামতে নামতে একটা পর্যায়ে গিয়ে কোনো এক পজিশনে গিয়েও কিন্তু কি হয়ে যাবে? থেমে যাবে, অর্থাৎ তখন তার বেগটা শূন্য হয়ে যাবে। তাহলে দেখো একদম শুরুতেই বস্তুখানার বেগ কত ছিল? শূন্য ছিল। এখন ওর বেগটা কত আছে? শূন্য আছে। ঠিক আছে, একদম শুরুতে ওর বিভব শক্তি কত ছিল? ওদিকে আমরা না যাই, দেখো শুরুতেও বেগটা শূন্য, শেষেও বেগটা শূন্য। আমরা যেটা বের করতে যাচ্ছি যে ওর আদি অবস্থান থেকে কতটুকু নিচে নামলে পরে ও হচ্ছে গিয়ে আমাদের বেগটা শূন্য হয়। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটাকে আমরা ধরলাম হচ্ছে এক্স। তাহলে একটু চিন্তা করো, শুরুতে বেগ ছিল শূন্য, শেষেও বেগ শূন্য, গতিশক্তির পরিবর্তন কত? শূন্য। কাজ শক্তি উপপাদ্য কি বলে? লব্ধি বল দ্বারা কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। এখানে কি কি বল দ্বারা কাজ হয়েছে? ওজন দ্বারা একটা কাজ হয়েছে অভিকর্ষ বল। অভিকর্ষ বল এমজি কাজ করে নিচের দিকে, ও নিচের দিকে নাম অবস্থায় কত দূর সরছে? এক্স পরিমাণ সরছে, তাহলে সরণটা এক্স নিচের দিকে, অভিকর্ষ বলটাও এমজি নিচের দিকে, তাহলে এখানে অভিকর্ষ বল দ্বারা কাজ হচ্ছে এমজি এক্স। ওকে, এইখানে স্প্রিং কিন্তু কাজ করছে। তাহলে দেখো স্প্রিং বল দ্বারা কাজটা কতটুকু হয়েছে, দেখো ও নিচের দিকে এক্স পরিমাণ সরছে। স্প্রিং ধ্রুবক যদি হয় কে, স্প্রিংটা কি চাবে? সাম্যাবস্থানের দিকে টান দিতে, সো উপরের দিকেও কে টান দিতে চাবে, তাহলে স্প্রিংটা বল প্রয়োগ করছে উপরের দিকেও সরছে নিচের দিকে। স্প্রিং বল দ্বারা কাজটা হবে নেগেটিভ, তাহলে স্প্রিং বল দ্বারা নেগেটিভ, সেই কাজটা কত? মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এইখান থেকে কিন্তু তুমি ভাই এক্স এর ভ্যালুটা পেয়ে যাবে, সেটা কত পাচ্ছ ভাই? 2mg বাই কে। তাহলে আমরা একটু বুঝতে পারতেছি যে উপর থেকে যখন সে নিচের এই লেভেলে আসলো তার কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়েছে, এখানে সে কিন্তু 2mg বাই কে এই দূরত্ব অতিক্রম করে বেগটা শূন্য করছে। আর সাম্যাবস্থা কখন অর্জন করছে? যখন সে সমান সমান এমজি বাই কে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, তখনই কিন্তু সে সাম্যাবস্থা অর্জন করছে। তাহলে আমি যদি তোমাকে সহজে সামারি করে দিই জিনিসটা, এই ছিল আমাদের স্প্রিংটা মুক্ত অবস্থায় বস্তু ঝুলাই দিলাম, কিছুদূর নেমে গিয়ে সাম্যাবস্থা অর্জন করলো। এই অবস্থানটা কোথায়? এই অবস্থানটা হচ্ছে এমজি বাই কে পজিশনে। ওকে, শুরুতে ছিল একদম জিরো পজিশনে, পরবর্তীতে সে আরো কিছুদূর নেমে গিয়ে থেমে যাবে। ঠিক আছে, এই পজিশনে গিয়ে সে কি হবে ভাই? থেমে যাবে। এই পজিশনে গিয়ে সে থেমে যাবে। এই পজিশনটা কোথায়? এটা হচ্ছে আমাদের একদম উপর থেকে নিচে 2mg বাই কে ডিস্টেন্সে। তাহলে দেখো আমাদের এই জায়গাটা কি বলে? এই জায়গাটা বলে সে সাম্য। আর এই জায়গাটা কি বলে? এই জায়গাটা বলে সে স্থির হয়ে গেছে, তার বেগটা শূন্য হয়ে গেছে। এখন বলো তো, একটা সরল সন্ধিত স্পন্দন কারী কণা কখন বেগটা শূন্য হয়? তার বিস্তারের পজিশনে। সো এই পজিশনটা কিন্তু ওর বিস্তার। ওকে, এই পজিশনটা হচ্ছে বিস্তার। তাহলে সাম্যের জন্য আমরা কি লিখি? এক্স এর মান শূন্য, আর বিস্তারের জন্য আমরা কি লিখি? এই পজিশনে এক্স এর মানটা হচ্ছে এ। তাইলে আমরা মোটামুটি সিনারিওটা বুঝছি। এখন কোশ্চেনে কি বলছে? বিস্তার আর পর্যায়কাল বের করতে বলছে। তাহলে বিস্তারটা কত হবে চিন্তা করো। সাম্যাবস্থান থেকে একটা কণা সর্বোচ্চ যে দূরত্বটা যায় সেটাই কিন্তু বিস্তার। সাম্য কিন্তু ভাই আমার এইটা, আর এই সাম্যাবস্থা থেকে সে নিচের দিকে ম্যাক্সিমাম কতটুকু নামতেছে? এতটুকু। এখানে সে থেমে যাচ্ছে, আবার সে উপরে উঠবে, তাহলে এতটুকু ডিস্টেন্সে কিন্তু বিস্তার। তাহলে এই বিস্তারটা যদি এ হয়, এটা কত হবে? দেখো এই পজিশনটা হচ্ছে এমজি বাই কে, আর এই পজিশনটা হচ্ছে ভাই 2mg বাই কে। তাহলে এখানে বিস্তারটা হবে 2mg বাই কে মাইনাস mg বাই কে সমান সমান mg বাই কে। এটাই হবে ভাই আমাদের বিস্তার। হ্যাঁ, আর পর্যায়কালটা কত হবে? পর্যায়কালের মতো সোজা জিনিস পৃথিবীতে নাই। পর্যায়কাল বের করার নিয়ম হলো ওই একটাই, 2π√m বাই কে। ভর দিয়ে স্প্রিং ধ্রুবকে ভাগ করলেই তোমরা কিন্তু পর্যায়কাল পেয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে কি আমাদের এইটার ঘটনা। এখন আমরা আরো কিছু প্রবলেম দেখি, আর দুইটা প্রবলেম দেখলে আমাদের এটা শেষ। এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং। 5 মিটার দৈর্ঘ্যের একটি সরল দোলক একটি গাড়ির ভিতর রাখা হলো। দেখো এইটা হচ্ছে আমাদের একটা গাড়িটা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি আনত তলে গতিশীল অবস্থায় কোন দিকে উঠতেছে?
অভিকর্ষ বলের প্রভাবে গতিশীল হয় সরল দোলকের দোলনকাল কত। দেখো আমাদের এইখানে এই মনে করো একটা গাড়ি, এটা অভিকর্ষ বলের প্রভাবে আনত তল বরাবর গতিশীল হচ্ছে। সো অভিকর্ষ বলটা এমজি, এর একটা উপাংশ থাকবে এই বরাবর, সেটা কত ভাই এমজি সাইন থিটা। সো এমজি সাইন থিটা বলের কারণে ও কিন্তু নিচের দিকে তল বরাবর গতিশীল হবে। তাহলে এই ক্ষেত্রে ওর ত্বরণ কত, ও ত্বরণটা কিন্তু ভাইয়া এ। এটা কার ত্বরণ ভাইয়া? গাড়ির ত্বরণ। হ্যাঁ, ত্বরণটা হচ্ছে এ। ত্বরণটা কত হবে হিসাব করলে দেখবা জি সাইন থিটা আসবে ত্বরণ। ওকে, এখন আমাকে জিজ্ঞেস করছে গাড়ির ভিতরে যদি তুমি একটা সরল দোলক ঝুলায় দাও তার দোলনকালটা কত হবে। তো সরল দোলকের দোলনকাল বের করার ক্ষেত্রে তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে এই সরল দোলকের ভিতরে বা আমাদের গাড়ির ভিতরে সরল দোলক আছে। সো চিন্তা করো গাড়িটা যখন একটা ত্বরণের সামনের দিকে যায়, গাড়ির ভিতরে যদি একটা ফুটবল রাখো সেই ফুটবলটা দেখবা পিছনের দিকে সরে আসে। সো এই ঘটনাটার পেছনে দায়ী হচ্ছে সিউডো ফোর্স। গাড়ি যদি সামনের দিকে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে যায়, তোমার গাড়ির ভিতরে থাকা ফুটবলটা পেছনের দিকে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে পেছনের দিকে গতিশীল হয়। তাহলে এইখানে আমাকে বুঝতে হবে সিউডো ফোর্সের কারণে গাড়ি যেই দিকে গতিশীল হবে, এই গাড়ির ভিতরে থাকা আমাদের সরল দোলকটা তার উল্টা দিকে সেম ত্বরণে গতিশীল হবে। তাহলে গাড়ি যদি নিচের দিকে জি সাইন থিটা ত্বরণে গতিশীল হয়, আমাদের এই সরল দোলকটার ভিতরে যেহেতু গাড়ির ভিতরে আছে ওর উপর কার্যকর ত্বরণটা কত হবে সিউডো ফোর্সের কারণে, সেটা হবে উপরের দিকে জি সাইন থিটা। এটাকে আমরা এ ধরলাম। তার পাশাপাশি এই সরল দোলকের উপর কে কাজ করে? নিচের দিকে কিন্তু অভিকর্ষজ ত্বরণ জি কাজ করে। তাহলে এই সরল দোলকের উপর ইফেক্টিভ ত্বরণ কত? ইফেক্টিভ ত্বরণ হবে এই দুইটা ত্বরণের লব্ধি, যেটা আমি আকাশি কালারের কালি দিয়ে আঁকছি। তাহলে এই দুইটা ত্বরণের লব্ধি কত? তুমি যদি এখানে একটা দাগ টানো, এই অ্যাঙ্গেলটাই কিন্তু থিটা সমান সমান 30 আর এই অ্যাঙ্গেলটা কিন্তু ভাইয়া 90। তাহলে এই দুইটা ত্বরণের মধ্যবর্তী কোণ কত? একটা ত্বরণ আছে হচ্ছে জি সাইন থিটা এই বরাবর, আরেকটা ত্বরণ আছে জি এই বরাবর। মধ্যবর্তী কোণ কিন্তু ভাইয়া এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90, দ্যাট ইজ 90 প্লাস থিটা। তাহলে এদের লব্ধি ত্বরণ কত হবে? ইফেক্টিভ ত্বরণ এ ইফেক্টিভ কত হবে? রুট ওভার জি স্কোয়ার প্লাস জি সাইন থিটা হোল স্কোয়ার প্লাস 2 জি ইন্টু জি সাইন থিটা ইন্টু মধ্যবর্তী যেই কোণটা আছে কস 90 প্লাস থিটা। তাহলে এইটা ভাইয়া কত আসবে? ক্যালকুলেশন করে দেখবে, এটার ভ্যালু আসবে জি কস থিটা। তাহলে এটা হচ্ছে ইফেক্টিভ ত্বরণ। ইফেক্টিভ ত্বরণ বের হয়ে গেল, এখন দোলনকাল বের করা ব্যাপার না, 2 পাই রুট ওভার এল বাই এ ইফেক্টিভ। এখানে তোমরা জি শিখে আসছো, জি হবে না, এ ইফেক্টিভ হবে এই ধরনের কেসে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের এলটা দেওয়া আছে 5 মিটার। সো মান বসাইলে তুমি কিন্তু এখান থেকে আনসারটা পেয়ে যাবে, এটা হচ্ছে এল। তাহলে এ ইফেক্টিভটা কত হবে? সেটা হবে জি এর সমান, হ্যাঁ, জি কস থিটার সমান। ওকে, ফাইনালি আমরা আরেকটা অঙ্ক দেখে ফেলি, সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। এটা আমরা মোটামুটি সবগুলো অঙ্ক দেখে ফেলছি। সেটা হচ্ছে আমাদের এইখানে একটা বৃত্তাকার পথ আছে, বৃত্তাকার পথে একটা গাড়ি চলতেছে, গাড়ি। হ্যাঁ, তো এই গাড়িটার ভিতরে আবার একটা সরল দোলক আছে। গাড়িটা চলতেছে কিভাবে দেখো, গাড়িটাই বৃত্তাকার পথে চলতেছে, এইভাবে চলতেছে 5 মিটার/সেকেন্ড বেগে। ওর একটা বেগ আছে আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে চলতেছে। গাড়ির ভিতরে সরল দোলক আছে। সো আমরা বলছিলাম একটা গাড়ি যখন চলে তখন কিন্তু ওর একটা ত্বরণ থাকে, কেন্দ্রমুখী ত্বরণ ভিতরের দিকে। তাইলে গাড়ির ত্বরণ যদি ভিতরের দিকে হয় এসি, তাহলে বলতে গাড়ির ভিতরে থাকা সরল দোলকের ত্বরণ কোন দিকে হবে? তার উল্টা দিকে হবে। তার মান কিন্তু সেম হবে এসি। তাহলে এসির মান হচ্ছে v²/r। তাহলে এই বরাবর একটা সিউডো ফোর্সের কারণে একটা ত্বরণ থাকবে সরল দোলকের, পাশাপাশি ওর নিচের দিকে একটা জি কাজ করতেছে সরল দোলকের। তাহলে সরল দোলকের ক্ষেত্রে, গাড়ির ভিতরে থাকা সরল দোলকের ক্ষেত্রে ইফেক্টিভ অ্যাক্সিলারেশনটা কত? ইফেক্টিভ অ্যাক্সিলারেশন হবে এই দুইটা অ্যাক্সিলারেশনের লব্ধি। সোরা যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ভ্যালুটা হবে জি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এইখানে আমাদের ওদের দোলনকাল আসবে 2 পাই রুট ওভার জি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটা হচ্ছে ইফেক্টিভ ত্বরণ। ফর্মুলাটা হচ্ছে 2 পাই রুট ওভার এল বাই এ ইফেক্টিভ। তাহলে কোয়েশ্চেনে দেখো কি বলছে, আমাদের 5 মিটার দৈর্ঘ্যের একটি সরল দোলক গাড়ির ভিতরে রাখা হয়েছে। এটা 5 মিটার বৃত্তাকার ব্যাসার্ধে 5 মিটার/সেকেন্ড সমদ্রুতিতে চলতে থাকলে দোলনকাল কত? তাহলে এখানে একটু বুঝো যে 2 পাই রুট ওভার এল, এল এর ভ্যালুটা ভাইয়া কত? 5। এ ইফেক্টিভ কত হবে ভাইয়া? তাইলে রুট ওভার জি স্কোয়ার, এসি স্কোয়ারের ভ্যালু হচ্ছে v²/r, এটার উপর স্কোয়ার। দেখো জি স্কোয়ারের ভ্যালু কত? 9.8 স্কোয়ার। v²/r কত ভাইয়া? ভি এর মানটা হচ্ছে ভাইয়া 5, আর এর মানও 5। সো 5² বাই 5 স্কোয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাবা এ ইফেক্টিভ। এখানে সেটা বসায় দিলে, তুমি যদি এখানে সেটা বসায় দাও, এখান থেকে তোমরা কিন্তু আনসারটাও বের করে ফেলতে পারবা। সো আমরা মোটামুটি সবগুলো অঙ্কই দেখে ফেলছি। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।